হ্যালো ফ্রেন্ডস, চার চাকার গল্পে সবাইকে স্বাগত। চার চাকার গল্প মানেই হচ্ছে বাংলায় মোটর ব্লগ। আর এই চার চাকার গল্পের নতুন যে এপিসোড, সেই এপিসোডে আপনাদের জন্য আমি কি নিয়ে এসেছি বলে দেবো ডেফিনেটলি। তবে দেখাই আমার নতুন গাড়ি মাহিন্দ্রা এক্সইউভি 3XO পেট্রোল ম্যানুয়াল ভার্সন। এবং এই গাড়িটা আমি গতকালই হাতে পেয়েছি এবং গতকাল হাতে পাওয়ার পর ডেফিনেটলি সেই যে ভিডিওটা আমি করেছি, যে যখন গাড়ি আমি রিসিভ করেছি সেই সময়ের যে আনন্দঘন মুহূর্ত, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তবে আজকেই আমি বেরিয়ে পড়েছি আবার এই নতুন গাড়িটা নিয়ে সোজা কালিকাপুর যে মাহিন্দ্রার ওয়ার্কশপ আছে সেখানে। কিন্তু কেন হঠাৎ করেই মানে কালকে গাড়ি কিনে আজকেই আমাকে ওয়ার্কশপ ছুটতে হচ্ছে, বলবো একটু ওয়েট করতে হবে। তার আগে চট করে বলে দিই, যদি এই বাংলায় মোটর ব্লগ চার চাকার গল্প এই চ্যানেলটা আছে, এটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চট করে সাবস্ক্রাইব করে নিন। আর হ্যাঁ, এই যে বেল আইকনটা রয়েছে একটু ক্লিক করে নিন। আচ্ছা, চলে আসি আজকের টপিকে, সেটা হচ্ছে কেন যাচ্ছি। দেখুন, মাহিন্দ্রার ইঞ্জিন নিয়ে তো কোনো কথা নেই। মাহিন্দ্রার এক্সইউভি 3XO ইন্টেরিয়ার খুব ভালো। হ্যাঁ, ফিট ইন ফিনিশের একটু চাপ আছে, অতটাও পারফেক্ট নয়। মানে হয়তো একদম চুল চেরা বিচার করলে তাহলে আপনি হয়তো প্যানেল গ্যাপ একটু হালকা পাবেন, কিন্তু গাড়িটা অসম্ভব ভালো গাড়ি। কালকে চালানোর পর থেকে, মানে নেওয়ার পর থেকে আমি যতক্ষণ চালিয়েছি, তো আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। ডেফিনেটলি আগে আমি আপনাদেরকে জানাবো, রিভিউ দেবো ক্রমাগত গাড়ি চালানোর পরে কিরকম আমার অনুভূতি হচ্ছে। কিন্তু মাহিন্দ্রা এবং টাটা এই দুটো গাড়ি যারাই কিনেছেন তারা জানেন যে কেনার পরে এই ইনফোটেনমেন্ট সিস্টেমের কিছু গ্লিচ থাকে, সফটওয়্যারের কিছু গ্লিচ থাকে। তো শুরুতে মানে কালকে যখন প্রথম আমি অ্যাপেল কারপ্লে আমি কানেক্ট করছিলাম, তো কিছু সমস্যা আসছিল। তো তারপরে দেখলাম, পরে আমি একটু চ্যাট জিপিটির সাহায্য নিলাম। চ্যাট জিপিটি আমাকে যেভাবে ইনস্ট্রাক্ট করলো আমি সেভাবে করলাম, করে দেখলাম যে হ্যাঁ কানেক্ট হচ্ছে, কিন্তু মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তো আমি কথা বললে ওরা বললো যে এটা সফটওয়্যার আপডেট করলে ঠিক হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমি যাচ্ছি প্রথমবার মাহিন্দ্রার যে কালিকাপুরে ওয়ার্কশপটা আছে সেখানে, এবং সেখানে গিয়ে আমি সফটওয়্যার আপডেট করব। আজকে দিনটা অসাধারণ, বাইরে দারুণ একটা সানি ওয়েদার আছে, আকাশটা খুব সুন্দর দেখতেই পাচ্ছেন, দুর্দান্ত একটা আকাশ। তো এখন এই মুহূর্তে আমি পাটুলিতে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। তাহলে শুরু করা যাক আরো একটা নতুন এপিসোড চার চাকার গল্পে। সবাই সঙ্গে থাকুন। ইনফোটেনমেন্ট সিস্টেমের সফটওয়্যার আপডেটের জন্য আমি পৌঁছে গেলাম ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের মুকুন্দপুরে মাহিন্দ্রার অথরাইজড সার্ভিস সেন্টারে। প্রচুর জ্যাম, তো গাড়ি লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। যাই হোক, সার্ভিস সেন্টারে পৌঁছেই বাধার মুখে পড়লাম। বিরাট লম্বা লাইন। একটু হেঁটে এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করলাম যে আমার আগে কতগুলো গাড়ি ঠিক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। পৌঁছে যা দেখলাম, চক্ষু তো চড়ক গাছ। বাবা, এত লম্বা লাইন, জ্যাম লেগে গেছে। চারিদিকে শুধু নেতাদের গাড়ি, আর তার মাঝখানে আমি একমাত্র নেতা। যাই হোক, আমি ফোন করলাম যার সঙ্গে কন্ট্যাক্ট করে আমি সার্ভিস সেন্টারে এসেছি তাকে। তিনি বললেন ফ্রন্ট গেট দিয়ে পৌঁছে যেতে। তাই গাড়ি ঘুরিয়ে ব্যাক ডোর দিয়ে না ঢুকে ফ্রন্ট ডোর দিয়ে ঢুকলাম। যাই হোক, খুব সহজেই আমার কার্যসিদ্ধি হলো, খুব বেশি সময় লাগলোও না। হাতে যখন সময় রয়েছে তাহলে আজকেই আরও কিছু পেন্ডিং কাজ করে নেওয়া যেতে পারে। যেমন ভাবনা তেমন সিদ্ধান্ত। আমি বেশ কিছু অ্যাক্সেসরিজ যেগুলো গাড়ি কেনার সময় ডিলার থেকে নিইনি, যেগুলো বাইরে থেকে করাবার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। তাই আমি পৌঁছে গেলাম ফেসবুকে লং ড্রাইভ ফ্রম কলকাতা মানে LDFK গ্রুপের পরিচিত শেষাদ্রি শেখর দাসের রেকমেন্ডেশনে কার এক্সপ্রেশন এই শপে। সো আমি এখন রয়েছি কার এক্সপ্রেশন, যেটা আনোয়ারশা কানেক্টারে। আমি এখন আমার নতুন গাড়িটা নিয়ে এসেছি। নতুন গাড়িটায় বেশ কিছু জিনিস দরকার। নতুন গাড়ি কেনার পরে বেশ কিছু অ্যাক্সেসরিজ যেগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট, এবং সেগুলো বেসিক, এবং সেগুলো মাথায় রাখতে হবে যে আপনি যদি প্রথম থেকে করে নিতে পারেন তাহলে গাড়িটার মানে লং টাইম একটা প্রোটেকশন হয়ে যাবে। সেটা আপনাদেরকে এক এক করে বলবো, চলুন দেখে নিই। নতুন গাড়ি নেওয়ার পর প্রথম যে কাজটা করা জরুরি সেটা হচ্ছে ফ্লোর ল্যামিনেশন। দেখুন, এখানে যে ফ্লোরটা থাকে কোম্পানির, সেখানে এক ধরনের কাপড় থাকে, এটাও ভালো। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে ভেতরে যদি কোনো ওয়াটার স্পিলেজ হয়, অনেক সময়ই হয় গাড়ির মধ্যে লং ড্রাইভে গেলে জল টল পড়ে যায়,
তো সেগুলো কি হয়, এই যে মেটেরিয়ালটা আছে, এই মেটেরিয়ালটা জলটা সোক করে শুকাতে চায় না, আর ভেতরে একটা গন্ধ তৈরি হয়ে যায়। এই ফ্লোরটা যদি ল্যামিনেট করা থাকে তাহলে ভেতরটা জল থেকে প্রোটেক্টেড থাকবে, আর যদি ময়লা হয় খুব সহজে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ব্যাপারগুলোকে ক্লিন করে নেওয়া যায়। আচ্ছা, মোটামুটি সব সিটগুলো নামিয়ে ফেলা হয়েছে। এবার এখানে ফ্লোর ল্যামিনেশনের কাজ স্টার্ট হবে। কেমন লাগছে একটা গাড়িটা। তবে হ্যাঁ, কতগুলো ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। এই যে সেন্সার সকেটগুলো আছে, এই সেন্সার সকেটগুলো যেন প্রপারলি খোলা এবং আবার লাগানো হয়, না হলে কিন্তু সমস্যা আসতে পারে। সবার আগে ফ্লোরগুলোকে খুব ভালো করে ভ্যাকিউম করতে হবে, কারণ প্রচুর ডাস্ট পার্টিকেল থাকে, মেটেরিয়াল থাকে। যদি ওগুলো ঠিকমতো করে পরিষ্কার না করা হয় তাহলে ওই ল্যামিনেশনের তলায় ওগুলো পার্মানেন্টলি থেকে যাবে। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ তথ্যে। ফ্লোর ল্যামিনেশন যে মেটেরিয়াল দিয়ে হয় সেটা হচ্ছে পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। এর থিকনেস সাধারণত 1.5 mm থেকে 2.6 mm পর্যন্ত হয়, তবে সাধারণত 2.2 mm 2.4 mm গুলোই অ্যাভেলেবেল থাকে, যেগুলো বেশ ভালো। আমি যে মেটেরিয়ালটা নিচ্ছি এটা হচ্ছে 2.4 mm, এবং ফ্লোর ল্যামিনেশন করতে আমার খরচ পড়ল 2600 টাকা। তার মধ্যে মেটেরিয়াল কস্ট এবং ফিটিং চার্জ ইনক্লুডেড। ফ্লোর ল্যামিনেশনের সময় একটু সঙ্গে থাকতে হবে এবং ভালো করে দেখে নিতে হবে যে কোনো জায়গায় ল্যামিনেশনটা উঁচু হয়ে যাচ্ছে কিনা, প্রপারলি ফিট করা হচ্ছে কিনা, অ্যাডজাস্টমেন্টগুলো যাতে ঠিকঠাক থাকে, এবং গাড়ির কিছু কিছু অংশে এগুলোকে ভেতরে ঢুকিয়ে দিতে হয়, সেই সময় একটু লক্ষ্য রাখলে ভালো হয়। যেদিন আপনি গাড়ি নিয়ে ফ্লোর ল্যামিনেশন করতে আসবেন সেদিন কিন্তু আপনাকে হাতে যথেষ্ট সময় নিয়ে আসতে হবে। আমার এই ফ্লোর ল্যামিনেশন করাতে আমার গাড়িতে আনুমানিক প্রায় 2 ঘন্টা সময় লেগে গেছিলো, একদম শুরু থেকে শেষ অবধি। আর এই কাজটা যথেষ্ট ডিফিকাল্ট, কারণ ভীষণ সূক্ষ্ম কাজ। ফ্লোর যে ম্যাট পাওয়া যায় সেই ম্যাটগুলো প্রত্যেকটা গাড়ির স্পেসিফিকভাবেই ম্যাট পাওয়া যায়, তবে সাইজ কিন্তু একটু বেশি থাকে। সেগুলোকে প্রপারলি কেটে অ্যাডজাস্ট করে প্যানেলগুলোর ভেতরে ঢোকাতে হয়। সুতরাং সেখানে স্কিল এবং শারীরিক শক্তি, ধৈর্য অনেক প্রয়োজন। চলুন ফ্লোর ল্যামিনেশনের ব্যাপারে আরও কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই। প্রথমত, ফ্লোর ল্যামিনেশন কেন করাবেন? দেখুন, গাড়ির মধ্যে যদি লং ড্রাইভে যান তাহলে জল পড়ে যেতে পারে, নোংরা টোংরা পড়ে যেতে পারে, সেক্ষেত্রে গাড়ি অনেক ধুলো ময়লা হয়। আর ফ্লোর ল্যামিনেশন করা থাকলে গাড়ি সহজেই পরিষ্কার করা যায়। আর একটা সুবিধে, আপনি যদি খুব দামি ম্যাট না লাগিয়ে ফ্লোর ল্যামিনেশন করে কম দামি ম্যাটও লাগান তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অনেক বেশি সাশ্রয় হবে আপনার। চলো, অলমোস্ট কাজ ডান আমাদের। ফ্লোর ল্যামিনেশনের কাজ দারুণ হয়েছে, খুব সুন্দরভাবে করেছে। বেসিক্যালি ও যেটা বললো সেটা হচ্ছে টাটা আর মাহিন্দ্রা, এদের ফিটিংস এত টাফ ফিটিংস থাকে যে কাজ করতে অসুবিধা হয় কম্পারেটিভ টু মারুতি সুজুকি অনেক ইজি। তাহলে ফ্লোর ল্যামিনেশনের কাজ শেষ। এবারে গাড়ির 4টে দরজায় লাগবে ডোর গার্ড। 4টে গার্ডের দাম পড়েছে 200 টাকা। গাড়ির দরজা খুলে নামার সময় যদি খুব ন্যারো স্পেস থাকে তাহলে অনেক সময় গাড়ির দরজা কোনো জায়গায় লেগে যেতে পারে, হয় পাশের গাড়িতে কিংবা কোনো দেওয়ালে। ডোর গার্ড বা ডোর প্রোটেক্টর থাকলে সেটার ওপর দিয়েই ব্যাপারটা চলে যায়।
ডক্টর স্টিকারটা যেহেতু সবার রিকোয়ারমেন্ট নয়, যার কারণে এর ব্যাপারে কিছু বললাম না। দুটো স্টিকার আমার লেগেছে 120 টাকা। এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্টিয়ারিং কাভার। স্টিয়ারিং কাভার রেডিমেড পাওয়া যায়, যেটা একেবারে পরিয়ে দেওয়া যায়, আর একটা পাওয়া যায় যেটা স্টিচ করা যায়, এবং আমি ওই মেটেরিয়ালটাই নিলাম। আমার স্টিয়ারিং কাভারে পড়েছে 800 টাকা মাত্র। এই স্টিয়ারিং কাভারটা বেশ ভালো, কমফোর্টেবল, অ্যান্টি স্কিড এবং এটা যথেষ্ট টেকসই। এই ব্লগটার একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি, তাহলে একটু সামারাইজ করে নিই। কি কি অ্যাক্সেসরিজ এই পর্যন্ত আমি গাড়িতে লাগিয়েছি। কোম্পানি ফিটেড অ্যাক্সেসরিজ আমি যেগুলো লাগিয়েছিলাম সেগুলো হলো রেন ভাইজার, মাড ফ্ল্যাপ, সিট কভার, সঙ্গে ফ্লোর ম্যাট। আর বাইরে থেকে যেগুলো লাগালাম, ফ্লোর ল্যামিনেশন, ডোর প্রোটেক্টর এবং স্টিয়ারিং কভার। আপাতত এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। 4 চাকার গল্প কেমন লাগছে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনার মতামত আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট এই চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কী ধরনের ভিডিও দেখতে চান বা কী ইনফরমেশন পেতে চান সেগুলো আমাকে জানাবেন। আরও একবার বলে রাখি, আমি কিন্তু কোনো রকম গাড়ি বিশেষজ্ঞ নই, তবে প্রায় 1 লাখ কিলোমিটার ওপরে চালানোর যে অভিজ্ঞতা সেগুলোই আপনার সঙ্গে জাস্ট শেয়ার করছি। আগামীতে আমার XUV 3XO AX5 চালানোর অভিজ্ঞতা এবং তার খুঁটিনাটি বিষয় নিয়ে আরও ভিডিও আসতে চলেছে। আর তার সঙ্গে আপনি যদি আপনার অভিজ্ঞতা জানাতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারেন। আপনার গাড়ির যদি রিভিউ করাতে চান তাহলেও আপনি আমাকে জানাতে পারেন। একসঙ্গে গল্প হবে, আড্ডা হবে, গাড়ি চালানোও হবে। সবাই খুব ভালো থাকবেন। সেফ ড্রাইভ, সেফ লাইফ।